সুদের হার নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আমরা যেমনটি দেখছিলাম বাংলাদেশ ব্যাংক গভর্নর বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত দিচ্ছিল যে বিনিয়োগ বাড়াতে সুদের হার কিছুটা কমানো হবে। এখন তো আইএমএফ যখন বলল যে মূল্যস্ফীতি না কমলে সুদের হার কমানো উচিত হবে না, আপনি কি বলবেন আসলে? হ্যাঁ, আসলে আইএমএফ এর যে মতামত সেটা একেবারে খারাপ নয়। মানে 7% মূল্যস্ফীতি আসার মানে হলো যে অর্থনীতি অনেকটা স্ট্যাবল, এবং বাংলাদেশের মতো গ্রোয়িং ইকোনমিতে 7% মোটামুটি ভালো। কিন্তু একই সঙ্গে আমাদের আজকে যদি গ্রোথ মানে জিডিপি গ্রোথটা যদি 6-6.5% থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না আইএমএফ এই যে ঋণের সুদের হার বা পলিসি রেট এটা কমাতে তারা হয়তো গড়িমসি করতো, বা তারা আমাদেরকে হয়তো এরকম কোনো পলিসি তারা দিত না বা সাজেশন দিত না। কিন্তু এখন তারা দেখছে যে এমনিতেই লো গ্রোথ, খুবই লো, এবং একই সঙ্গে যে আগামী 2-3 বছরেও হয়তো গ্রোথ আরো না বাড়তে পারে। তো সুতরাং এখন 7% এটা মোটামুটি আমার কাছে মনে হয় যে অ্যাকসেপ্টেবল। বাট মানে ওইটার জন্য তো বসে থাকলে চলবে না। মানে 7% মানে ইনফ্লেশন যাতে আসে তার জন্য তো আসলে অন্যান্য রকমের যে পলিসি মেজার সেগুলোকে নিতে হবে। বাজারে যে এ, মানে যেরকম যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মান তো উন্নত করতে হবে। তো সব দিক দিয়ে বা মনিটরিং সেগুলো যদি ভালো করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মূল্যস্ফীতি কমে আসবে। তো এখন সেটা এখন আগামী আমরা 2-3 যেই মাসের ভিতরে যদি সুদের হার দেখছি করা যায় সেটা সবচেয়ে ভালো। এখন আমরা যে সুদের হার দেখছি, এই সুদের হ্যাঁ, হার বা এখন যে মূল্যস্ফীতি পরিস্থিতি প্রায় 9%-এর উপরে, এটা কি আসলেও ডিসেম্বর নাগাদ কমে আসার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, না, ডিসেম্বর মাসে একটু সম্ভাবনা রয়েছে। তার কারণ তখন কিন্তু এই যে শীতের শাকসবজি বা এই যে ফলমূল সেগুলো কিন্তু আসবে, এবং এই খাদ্যপণ্যের যে সরবরাহ সেটা ভালো হবে। কিন্তু নন ফুড ইনফ্লেশন যেটি আছে সেটির জন্য আমরা কি করব? তো সেটার জন্য তো তেমন কোনো ব্যবস্থা আমাদের নেই হাতে। তো সব মিলিয়ে হয়তো আমার মনে হয় না যে ডিসেম্বরে খুব বেশি সাফল্য আমরা দেখতে পাবো মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে। তবে সাপ্লাই সাইডে যে সাপোর্ট, সেই সাপোর্টটা দিলে আমার মনে হয় কি যে মূল্যস্ফীতি কমানো যেতে পারে। মানে ঠিক আছে, আমরা খুব বেশি হয়তো কমাবো না নীতি সুদের হার, 0.5 থেকে 1% যদি কমাতে পারি, তাইলেও কিন্তু অনেকটাই মানে সাপ্লাই সাইডে যে কনস্ট্রেন্ট আছে সেটা কিন্তু অ্যাড্রেস করতে পারি। তখন কিন্তু বিনিয়োগটা বাড়বে, বাজারে পণ্যের সরবরাহ বাড়বে, এবং একই সঙ্গে যে কৃষি পণ্য তার উৎপাদন খরচও বাড়বে। তো উৎপাদন খরচ বেশি রেখে তো আসলে আমরা মূল্যস্ফীতি কমাতে পারবো না। কমাতে তো পারবো এইটাই না। বাস্তবতা, এবং এটা আসলে মানে আইএমএফ তো বললো ঠিক আছে, কিন্তু আমাদেরও আসলে জিনিসটাকে বোঝাতে হবে আইএমএফ কে যে যে আমরা যদি এই উৎপাদন খরচটা বেশি রাখি উচ্চ সুদের হারের কারণে, তাহলে সেক্ষেত্রে এটা অর্থনীতির জন্য ভালো নয়। বিনিয়োগও কমে যাচ্ছে, প্রবৃদ্ধি কমে যাচ্ছে, কর্মসংস্থান কমছে, এবং একই সঙ্গে মূল্যস্ফীতিও কমানো সম্ভব হচ্ছে না। তো এইভাবে করে তাদেরকে বোঝাতে পারলে আমার মনে হয় কি যে তারাও হয়তো সন্তুষ্ট থাকবে, এবং আমরা আমাদের যে নীতি সুদের হার সেটা কমাতে পারবো। আইএমএফ তো অন্তর্বর্তী সরকারের সময় আর কোনো অর্থ ছাড় দিবে না, কিছুদিন আগে আইএমএফ এর ব্রিফিং এ সেটা, আইএমএফ এর মিটিং এ সেটা বলেছিল। গভর্নর আমাদেরকে সেরকম বার্তা দিয়েছিল যে ওরা বলছে অন্তর্বর্তী সরকারের সময় আর কোনো অর্থ ছাড় নয়, নির্বাচিত সরকার আসলে দিবে। তারপরেও তারা হচ্ছে মুদ্রানীতি নিয়ে কথা বলছে বা সুদের হার নিয়ে কথা বলছে, আসলে বিষয়টা কেমন? না, ওই তাদের তো সাথে তো আমাদের ঋণ চুক্তি রয়েছে। তো ঋণ চুক্তি থাকা অবস্থায় তারা আমাদেরকে পরামর্শ দেন সারা পৃথিবী জুড়ে। তারা আসলে এই কেন্দ্রীয় ব্যাংককে এই বিশেষ করে যে আর্থিক খাত, মুদ্রানীতি, এই বিষয়গুলোতে বা ম্যাক্রো ইকোনমিতে তারা পরামর্শ দিয়ে থাকে, এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেই পরামর্শগুলো গ্রহণ করছে, বা সেই অনুযায়ী বাংলাদেশের যে মুদ্রানীতি এবং অন্যান্য যে আর্থিক নীতি সেগুলোকে সাজাচ্ছে। তো এই অবস্থায় ঋণ চুক্তি যেহেতু বলবৎ রয়েছে, সুতরাং এবং তারা কিন্তু একটা বড় প্যাকেজ সাজেশন, রিকমেন্ডেশন সেগুলো তারা দিচ্ছে বা শর্ত রয়েছে, তো সেগুলা প্রতিপালন করাটা আসলে বাংলাদেশের দায়িত্ব। তো এখন আমরা আসলে কতটুকু পালন করব সেটিও আমাদের একটু চিন্তা করতে হবে। আর যেহেতু এ, মানে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কথা, তো তারপরে যে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়ার ভিত্তিতে, এবং একই সঙ্গে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাই এই যে সংস্কার সেগুলো বাস্তবায়নের জন্য। তো এরকম তাদের চিন্তা ভাবনা আছে। তো এই অবস্থায় আমাদের যে সমস্ত শর্তগুলো আছে তাদের দিক থেকে, তো সেগুলো যথাসম্ভব আর কি আমাদের দেশের অর্থনীতির ক্ষতি না করে, তো সেগুলো যদি আমরা প্রতিপালন করতে থাকি, তাহলে দেশের অর্থনীতির সংস্কারও হলো। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আমরা এই সংস্কারগুলো করতে গিয়ে যেন অর্থনীতির ক্ষতি না করি। মানে উল্টো যদি আমাদের এই উচ্চ সুদের হারের কারণে এই যে ব্যবসা বাণিজ্য সেটা স্থবির হয়ে যায়, যে এবং বিনিয়োগ একই সঙ্গে পরিস্থিতি নিয়ে কলকারখানা কিন্তু বন্ধ হয়ে যায়, এবং ব্যবসায়ীরাও গ্রামে হতাশ। গঞ্জে তো এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, ব্যবসায়ীরা হতাশ। গ্রামে গঞ্জে যেরকম লক্ষ লক্ষ এসএমই, তারা কিন্তু এখন আর ব্যাংকের কথা শুনতেই চায় না।
তারা বলে যে এত রেট অফ ইন্টারেস্টে তারা কিন্তু ঋণ নিতে চায় না এবং বলে যে এত প্রফিটও তো হয় না, তো এই মুনাফা যদি না হয় তাহলে কিভাবে তারা আসলে এই ব্যাংকের ঋণের অর্থ শোধ করবে। সুতরাং তারা কোনো মতে টিকে আছে। তো এই অবস্থা তো আসলে চলতে পারে না। আমি মনে করি যে আইএমএফ যাই বলুক না কেন, আমরা যেন আমাদের যে পলিসি সেটা নিজেরা নিজেদের যে দেশীয় বাস্তবতায় এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে সেইভাবে যেন ঠিক করি। এত উচ্চ সুদের হারে আসলে ব্যবসা চলে না। তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে হ্যাঁ পলিসি রেটটা বেশি ছিল, কিন্তু তাদের খুব দ্রুত আসলে মূল্যস্ফীতি কমানো গেছে এবং তারা কিন্তু আবার তাদের রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দিয়েছে। তো সুতরাং এত দীর্ঘ সময় যদি আমরা এই চালু রাখি এই এত উচ্চ সুদের হার, তাহলে সেক্ষেত্রে অর্থনীতি আসলে ভেঙে পড়বে। তো সেই বিষয়টা একটু চিন্তা করে সেইভাবে মানে বাস্তবসম্মতভাবে আমাদের এই সুদের হারটাকে ঠিক করা উচিত। যে আগামী মনিটারি পলিসি আসলে কেমন হওয়া উচিত ছোট করে একটু বলবেন। হ্যাঁ, আগামী মুদ্রানীতিতে অবশ্যই মানে এটা একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে নীতি সুদের হার কমানোর জন্য একটা কমিটমেন্ট থাকতে হবে। তাদেরকে বলতে হবে যে আমরা এই সময়ের মধ্যে আসলে এই সুদের হার কমাবো। বিশেষ করে যে কৃষি খাতে 12.5% সুদের হার, এটা তো একেবারে গ্রহণযোগ্য নয়। সেটা কমিয়ে ফেলতে হবে, অনেকটা কমাতে হবে। শিল্প খাতেও কিন্তু এখন যে 14.5% মতো যে ইন্টারেস্ট রেট বা 15% অনেক সময় দেখা যায় যে এসএমইর ক্ষেত্রে, তো সেইটা অবশ্যই সাবস্টেন্সিয়ালি কমাতে হবে। রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু খুবই ভগ্ন দশা, তো সেখানে হাই ইন্টারেস্ট রেট, তো এই ইন্টারেস্টের জায়গাতে ছাড় দিতেই হবে। এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মানিটারি মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো একটু ফ্লেক্সিবল করতে হবে। প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ সিগনিফিকেন্টলি বাড়াতে হবে। আর 7-8% যে ক্রেডিট গ্রোথ দিয়ে আসলে প্রাইভেট সেক্টর চলতে পারবে না। তো এখন আমরা সেই জায়গাতে যেন একটা বড় টার্গেট করি এবং যে বেসরকারি খাত সেখানে যে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধগুলো আছে বা এক ধরনের সীমাবদ্ধতা আছে সেটাকে কাটিয়ে উঠতে হবে। তার মানে হলো যে আগামী মুদ্রানীতিকে নমনীয় হতে হবে এবং নমনীয় করতে হবে দেশের আপনাকে অর্থনীতির সাথে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রবৃদ্ধি যুক্ত হওয়ার জন্য কর্মসংস্থান এবং একসঙ্গে বিনিয়োগের সাথে। জি ধন্যবাদ।